খুনাখুনি, হামলা এবং নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার জন্যে একটি মহল উঠে পড়ে লেগেছে। গত 12 তারিখে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে নির্বাচনী প্রচার কাজের সময় এই বিজয়নগরে দুপুর 2টার সময় প্রকাশ্য দিবালোকে গুলি করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এবং গত 18 তারিখ বাংলাদেশ এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তারও আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী আবুল বাশার সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তার সাথে নির্বাচনী প্রচার কাজে লিপ্ত একজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এমনিভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, খুন খারাপি ইত্যাদি চলছে। ওসমান হাদির মৃত্যুর পর একদল উগ্রবাদী ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ফেসবুক, ইউটিউবে প্রকাশ্য ঘোষণা দিয়ে সেখানে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকাতে আক্রমণ চালায়। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরদিন উদীচীর কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনিভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় তারা হামলা পরিচালনা করছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু রাগঢাক করেনি, গোপনীয়তা তারা রক্ষা করেনি, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সমস্ত কাজ করেছে। কিন্তু আমরা দেখলাম সরকার সম্পূর্ণভাবে নীরব এবং রহস্যজনক ভূমিকা পালন করছে। এই লিস্টারের সম্পাদক মাহবুব আনাম তিনি বলেছেন কাঁদতে কাঁদতে যে প্রথম আলোতে হামলা এবং অগ্নিসংযোগের পরে সরকারের, প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কোনো কর্তা ব্যক্তি নাই যাদের কাছে তিনি অনুরোধ করেন নাই যে প্রথম আলোতে অগ্নিসংযোগ করা হয়েছে, এই লিস্টারকে রক্ষা করার জন্যে আপনারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যদেরকে প্রেরণ করুন। কিন্তু তার সেই আহ্বানে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই, সাড়া মেলেনি। এই ঘটনায় স্পষ্ট প্রমাণ হয় যে সরকারের মধ্যেও একদল যারা চায় যে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, চেয়ারে বসেছে, সেই চেয়ার থেকে তারা আর নামতে চায় না। কাজেই নির্বাচনটা বানচাল হলে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেইভাবে তখন নির্দেশ দেওয়া হয় নাই এই সমস্ত ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের যে ঘটনা, সেই ঘটনা নিবৃত্ত করার জন্য। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রকাশ্যে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে তারা নিজেরাই সেই ঘটনা প্রচার করেছে। কিন্তু তারপরেও সেখানে প্রকৃত যে দোষী এবং এর ইন্ধনদাতা, পরিকল্পনাকারী, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমরা দেখলাম 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেগুলো হলো চিকন আলী, ওই মুক্তিযুদ্ধের পরে যারা চিহ্নিত রাজাকার, যুদ্ধাপরাধী, তাদেরকে ছেড়ে দিয়ে চিকন আলীকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই রকম ঘটনা, এই সমস্ত ঘটনার পরে সরকারের পক্ষ থেকে সেই গুরু উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা সে কারণে বলতে চাই, সরকারের এই রহস্যজনক ভূমিকা কেন, এর জবাব বাংলাদেশ জানতে চায়। একই সাথে আমরা লক্ষ্য করলাম, একদিকে হাদির মৃত্যু, সেই ঘটনাকে অজুহাত করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, তার সাথে যারা দীর্ঘদিন ধরে 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশে মব সন্ত্রাস পরিচালিত করে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছিল, সেই মহল তারা ওই ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু দাসকে সেখানে তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে তাকে পিটিয়ে হত্যা করে, এবং শুধু তাই ক্ষান্ত হয় নাই, হত্যার পরে তাকে গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া হয় তার লাশ। এই ধরনের নির্মম মর্মান্তিক ঘটনার পরও যারা সেখানকার প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা জানতে পেরেছি ওই কারখানার মালিক সেই দীপু দাসকে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সে অপরাধ করে থাকে, প্রচলিত আইন ছিল, সেই আইনের আওতায় তার বিচার হতে পারত, তাকে পুলিশে দিতে পারত, কিন্তু গার্মেন্টস মালিক সেই পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ওই উশৃঙ্খল জনতা যারা মত সৃষ্টিকারী যারা তাদের হাতে দেওয়ার কারণেই দীপু দাসের মৃত্যুবরণ হলো। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে যে প্রতিহিংসার রাজনীতি চলছে, এখানে লক্ষ্মীপুরের বিএনপির নেতা বেল্লাল হোসেন তার বাড়িতে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়ে তার শিশু কন্যা 7 বছরের তাকে পুড়িয়ে হত্যা করা হয় আয়েশাকে, এবং গতকাল তার সাথে তার আরেক মেয়ে সালমা আক্তার, সেও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মৃত্যুবরণ করেছে। আমরা দেখলাম ওই খুলনার খালিশপুরে এনসিপির শ্রমিক শক্তির নেতা, তাকেও গুলিবিদ্ধ করা হয়েছে। এই ধরনের যে সন্ত্রাসী ঘটনা একের পর এক ঘটে চলছে, দেশবাসী আশঙ্কা করছে যে জানমালের নিরাপত্তা নাই। এক সময়ে ওই 70-এর দশকে কমরেড নির্মল সেন দৈনিক বাংলায় কলাম লিখতেন, তিনি বলেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা এই অভ্যুত্থান পরবর্তীকালে বাংলাদেশে আমরা আজকে সেই কথাই উচ্চারণ করতে চাই, বাংলাদেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। ডক্টর ইউনূস কোনো কথায় কর্ণপাত করছে না, কারো কথাই শুনছে না, তিনি তার মতো করে তার এজেন্ডা নিয়ে সেখানে সামনে অগ্রসর হচ্ছেন। আমরা সে কারণে বলতে চাই, মানুষ আশঙ্কা করছে নির্বাচন যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে শঙ্কা তত বাড়ছে, ক্ষণে মারামারি, হামলা, সেই ধরনের ঘটনা আরো ঘটার শঙ্কা রয়েছে। সেখানে বলেছেন যে আমি একটা ফেসবুকে দেখলাম, এখন তো ফেসবুকের লেখা সবটা বিশ্বাস করা যায় না, কোনটা যে সঠিক কোনটা যে গুজব সেটা বিশ্বাস করা যায় না। সেখানে নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশে আগামী দিনে দীপু দাসের মতো আরো মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তাহলে সিইসির পক্ষ থেকে যদি এই ধরনের ঘটনা, এই ধরনের কথা বলা হয়, মানুষের মধ্যে তো ভয়, ভীতির যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি হবে। আমরা সে কারণে বলতে চাই, যারা দায়িত্বশীল পদে আছেন, সরকারের বিভিন্ন পদ পদবিতে আছেন, তারাও দায়িত্বশীলতার সাথে তারা যেন কথা বলে, আমরা সেই আহ্বান তাদের প্রতি জানাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, সারা দেশে যে উগ্রবাদী, মৌলবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আস্ফালন চলছে, তারা দেশটাকে ওই 47 সনে নিয়ে যেতে চায়। গণ অভ্যুত্থানের পর থেকেই একদল বলেছিল যে আমরা এই 71 নয় 24-এর অভ্যুত্থানই করেছি, 71-এর বিরুদ্ধে যে, অর্থাৎ আমরা 47-কে এখানে পুনর্বাসন করতে চাই, এখানে পুনরায় ফিরিয়ে আনতে চাই। আমরা বলতে চাই, আপনাদের সেই আশায় ঘুরে বালি। বাংলাদেশের মানুষ ওই মার্কিন সাম্রাজ্যবাদ,
ভারতীয় সাম্রাজ্যবাদ, সকল সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ এই দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এবং স্বাধীনতার পরবর্তীকালে এই 54 বছর ধরেই স্বৈরাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা লড়াই করে আসছে। এবং গত 16 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে, জীবন দিয়ে আত্মোৎসর্গ করে ফ্যাসিবাদকে এখানে পতন ঘটিয়েছে, তাকে বিতাড়িত করেছে দেশ থেকে। কাজেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, যেই চেতনা বাস্তবায়ন হয় নাই বলে গত 54 বছর ধরে 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কাজেই সেই চেতনার পথে বাংলাদেশের মানুষ অবিচল আছে, অবিচল থাকবে। এই সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বলতে চাই যে সন্ত্রাস, নৈরাজ্য এবং উগ্র সাম্প্রদায়িকতা সব কিছুকে মোকাবেলা করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। এবং যারা নির্বাচনকে বানচাল করতে চায়, ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য এবং বাংলাদেশে একটা গণতন্ত্রহীন, অগণতান্ত্রিক শাসনের মধ্যে বাংলাদেশকে নিমজ্জিত করতে চায়, সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র প্রতিহত করেই বাংলাদেশের মানুষ তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে অব্যাহত রাখবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা সংক্ষিপ্তভাবে এখানে সমাবেশ করব। আমাদের এই সমাবেশে এখানে উপস্থিত আছেন আমাদের বাম পাশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। আমার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। আমার ডান পাশে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন। তার পাশে এখানে উপস্থিত আছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড মুশরেফা মিশু। তার পাশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস জনাব ডাক্তার মুস্তাক হোসেন। তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন। আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি বাসদের সাধারণ সম্পাদক কমরেড ফজলুর রশিদ ফিরোজ, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, সেই তাণ্ডব লীলার তাৎক্ষণিক প্রতিবাদ আমরা করেছিলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আজ এখানে মিলিত হয়েছি আমাদের ঘৃণা প্রকাশ করবার জন্যে। আপনারা ঘটনা সম্পর্কে জানেন। আমরা প্রথমেই বলতে চাই, হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিত হত্যা করা হয়েছে, তার রহস্য উদ্ঘাটন করতে হবে। হাদির ভাই বলেছে, আপনারাই হাদিকে হত্যা করেছেন, আপনারাই তাকে কাজে লাগিয়ে নির্বাচন পেছাতে চাচ্ছেন। তিনি কাকে ইঙ্গিত করেছেন জানি না। এই সরকার, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কতটুকু আমল নিয়েছে জানি না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য দায়ী করেছিলাম। বিশেষ সহকারীকে পদত্যাগ করিয়ে মুখ রক্ষা করতে চাইছেন। এগুলো জনগণে বোঝে আপনারা নিজেদের দায়িত্বকে আড়ালে রাখতে চান। একজনের দোষ আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে চক্রান্ত আড়াল করতে চান। আজকে হাদিকে হত্যার মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো হঠাৎ করে উত্তেজিত হয়ে শতাব্দ হয়ে করার কোনো ঘটনা না। দীর্ঘদিন ধরে উস্কানি দেওয়া হচ্ছিল। প্রথম আলো, ডেইলি স্টারে সব বিষয়ের সঙ্গে আমরা একমত নই। তারা তাদের দর্শন নিয়ে তারা কাজ করে, তাদের অবস্থান নিয়ে কাজ করে, কিন্তু এই দুইটি পত্রিকা, তার ছায়ানট, উদীচী, একটা কমন জিনিস আছে,
তারা একটা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, তারা একটা সাম্প্রদায়িক বাংলাদেশ চায়। তারা এই দেশকে প্রগতির পথে যারা এগিয়ে নিয়ে যায় তাদের সঙ্গে মাঝে মাঝে এদের মিল হয়। আর উদিচি ছায়ানটের বিষয়ে প্রশ্নই নাই। পাকিস্তানি আমল থেকে তারা সংগ্রাম করে আসছে দেশের সাহিত্য সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আবহমান সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে কোনো প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু যেই অসাম্প্রদায়িক ধারা তাকে চ্যালেঞ্জ করবার জন্য, নির্মূল করার জন্য বহুদিন ধরে তারা এই কাজটি করে আসছে। এবং আজকে যারা এখানে আমরা আছি, আমাদের রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও তারা টার্গেট করেছে। এবং আবার আমাদের সঙ্গে যারা নাগরিক সমাজের নেতৃবৃন্দ আছেন, অধিকার আন্দোলন করছেন, তাদের ছবি দিয়ে পোস্টার করে তাদেরকেও হামলা করার তারা সেই নিশানা দিয়েছেন। আমাদের কারো কারো নামে ফেসবুকে পোস্ট দিয়েছে, এই সমস্ত লোককে চিনে রাখুন, রাস্তাঘাটে দেখলে তাদেরকে আমরা আপ্যায়ন করব। এর মধ্যে আমার মতো একজন নিরীহ লোকের নামও আছে। এগুলো কিন্তু হঠাৎ করে উত্তেজিত হয়ে রাগের বশবর্তী হয়ে কোনো কাজ নয়। তাদের লক্ষ্য শুধুমাত্র এই নির্বাচনকে বানচাল করাই নয়, নির্বাচনকে দিয়ে আহামরি কিছু হবে আমরা এটা জানি না, আমরা এটা বলি না, কিন্তু নির্বাচনের মাধ্যমে অন্তত রাজনৈতিক দলের কাছে, জনগণের কাছে জবাব চাইতে পারবেন তোমার সরকার এই কাজগুলো করছে কেন। এখন যে ঘটনাই ঘটে, এই অন্তর্বর্তী সরকার বলে আমার তো কন্ট্রোলে কিছুই নাই, ভাই আমাদের কথা শোনে না। এই ধরনের সরকার আমরা চাই না। আপনি যদি দায়িত্ব বহন করতে না পারেন, আপনি কেন ক্ষমতায় আছেন? মানে মানে নির্বাচন দিয়ে চলে যান। আমরা অন্তত একটা জবাবদিহিমূলক জবাব চাইবার মতো সরকার পাবো, তাদের পক্ষে থাকি বা বিপক্ষে থাকি। আর তাদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচনকে বা গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা রসাদ করা নয়। এই বাংলাদেশকে তারা ইউক্রেন বানাতে চায়। আপনারা জানেন, ইউক্রেনের শিখণ্ডীরা নানাভাবে উস্কানি সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কৃপা অর্জন করার জন্য, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তারা অনেক উস্কানিমূলক কার্যকলাপ করেছে। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, অবশ্যই সমর্থন করি না। বড় দেশ ছোট দেশকে গিলে খাবে, কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু ভিতর থেকে তাদেরই হয়ে চোর হয়ে উস্কানিমূলক কার্যকলাপ করেছে। আজকে যারা কথায় কথায় হুঙ্কার ছাড়ছেন, বিভিন্ন দূতাবাসে হামলা করছেন, সেই সংখ্যালঘুদেরকে পুড়িয়ে মারছেন, আপনারা এই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবার জন্য তাদের হয়ে যে কাজ করছেন না, এটার কি কোনো প্রমাণ আছে? আপনার উস্কানিদাতা। আর আমরাও ইসরায়েলের মতো কোন শক্তির ভাড়াটিয়া হিসাবে আমরা বিভিন্ন দেশের বিরুদ্ধে আমাদের দেশকে ব্যবহার করতে দেব না। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব করে এগিয়ে যেতে চাই, তবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। আজকে আপনারা ভারতের বিরোধিতা করেন, জাতীয় স্বার্থে আমাদের আপত্তি, আমরাও বিরোধিতা করি, কিন্তু পাকিস্তানের স্বার্থ রক্ষা করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আরেক দেশের বিরুদ্ধে জেহাদ করবেন, আরেক দেশের বিরুদ্ধে স্বার্থ রক্ষা করে আপনি মার্কিনের বিরুদ্ধে জেহাদ করবেন। আমরা এই ধরনের ভাড়া খাটা সন্ত্রাসীদের ভাড়া খাটা দেশের জাতীয় স্বার্থকে নস্যাৎ করে এইরকম একটা মাফিয়া রাষ্ট্র করতে চাই না। আমাদের জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ, শ্রমজীবীদের স্বার্থ রক্ষা করে আমরা আমাদের গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব, শোষণমুক্ত সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আরো করার হুমকি আছে, আরো করার বিভিন্ন রকম হুমকি দিয়েছে। ফজলুর রশিদ ফিরোজ বলেছে, তার বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন ঐক্য এবং জনগণের সঙ্গে আমাদের ঐক্য একমাত্র গ্যারান্টি। এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি নিয়মতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। একটা প্রগতির পথে যাত্রা সংগ্রাম যেন আমরা এগিয়ে যেতে পারি, কোনো উস্কানির ফাঁদে পা না দিয়ে, কোনো বিদেশি স্বার্থের চক্রান্তের ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের স্বার্থে এগিয়ে যাব, গণতন্ত্রের জন্য, শোষণ মুক্তির সংগ্রামের জন্য। আপনাদেরকে সেই পথে আমাদের সঙ্গে একাত্ম থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। সংগ্রামী বন্ধুগণ,
আমরা একটু লম্বা রুটে মিছিল করব। মিছিলটাই আমাদের প্রধান, সেজন্য আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন না, আমরা সংক্ষেপ করব। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন। এদেশের বাম গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তির জোট, গণতান্ত্রিক ঐক্য জোট আয়োজিত, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমরা কেন আজকে এখানে এসে দাঁড়িয়েছি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে নৈরাজ্যের একটা তাণ্ডব চলছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। এখানে আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করার যে পুরনো ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে, বল আছে। আপনারা জানেন ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে উগ্রবাদী সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, আজকে বাংলাদেশটাকে তারা আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কারা ওসমান হাদিকে হত্যা করেছে এবং কারা হাদির হত্যাকাণ্ডকে নিয়ে এই রাজনৈতিক খেলায় মেতে উঠেছে সেটা দেশের মানুষ বুঝে গেছে। আজকে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে যারা দেশটাকে 47 সালে নিয়ে যেতে চাচ্ছে, আজকে সেই অন্ধকারের শক্তি, সেই ধর্মান্ধ শক্তি প্রত্যেকটা ঘটনার পেছনে তারা রয়েছে, এটা আমাদের দেশের সাধারণ মানুষ বুঝে গেছে। আজকে আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি অতীতের মতো ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে রাজপথে আছি, লড়াই আছি, সংগ্রামে আছি। আমাদের লড়াই সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশের মানুষ 52 মহান ভাষা আন্দোলন করেছে, এদেশের মানুষ 69-এর গণ অভ্যুত্থান করেছে, এদেশের মানুষ 71 সালে মহান মুক্তিযুদ্ধ ভেতর দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছে। এদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 90 স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 2024-এ এদেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলনের দেশ, গণ অভ্যুত্থানের দেশ বাংলাদেশ। এদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধকেই তাদের ভিত্তি মনে করে। সেই দেশে এই ধরনের ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি কোনোভাবেই টিকে থাকতে পারে না। আজকের সমাবেশ থেকে সেই কথাটাই আমরা বলতে চাই। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আজকে বাংলাদেশে একটি দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হচ্ছে, অপরদিকে আরেকটি দেশ থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। আজকে আমরা দেখছি স্লোগান উঠছে দিল্লি না ঢাকা, আবার কিন্তু কেউ স্লোগান দিচ্ছে না দিল্লি না পাখি, দিল্লি না পিন্ডি, পিন্ডি না ঢাকা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আজকে এই অবস্থা বাংলাদেশে চলছে, উস্কানি চলছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের হিন্দুত্ববাদী শক্তি আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে তারা সেখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে। আজকে আমাদের দেশ থেকে ওই উগ্রবাদী, ওই ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারাও আজকে বাংলাদেশে উস্কানি তৈরি করে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা যুদ্ধাবস্থার পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, ভারতের সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণ, শ্রমজীবী মানুষ, আর বাংলাদেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, কিংবা আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে নাই। সম্পর্কের অবনতি আমরা ঘটাতে জানি না। তাই আজকে এই দুই দেশের অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই উস্কানির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। স্বাধীনতা আমরা এনেছি।
গত 54 বছরে আজকে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, আজকে বাংলাদেশের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম থেমে থাকেনি। 54 বছরে বহু সরকার এসেছে, বহু সরকার গিয়েছে, কোনো সরকারি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করে নাই। সবাই সেই লুটেরা ধনিক শ্রেণী, সেই মার্কিন সাম্রাজ্যবাদ, সেই সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর, আধিপত্যবাদের উপর নির্ভর করেই তারা বাংলাদেশকে পরিচালনা করেছে। তাই আজকে আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই, এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, মুক্তিযুদ্ধকে যদি রক্ষা করতে হয়, যদি আমার বন্দরকে রক্ষা করতে হয়, সাম্রাজ্যবাদের চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে হয়, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সেই সংগ্রামে সামনের কাতারে আছে, সেই সংগ্রামে সামনের কাতারে থাকবে। তাই আসুন আজকে এই অপশক্তির বিরুদ্ধে, এই স্বাধীনতা বিরোধী, এই জামাত মৌলবাদী ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। দিন আমাদের আসবেই, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন যে এখানে এই ওসমান হাদির হত্যাকাণ্ড ষড়যন্ত্র, সেইটা হলে, সেই ঘটনা ঘটলে তার বেনিফিশিয়ারি কারা হবে, উপকারভোগী কারা হবে? নির্বাচন পিছিয়ে গেলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়বে, দীর্ঘস্থায়ী হবে। তার মানে 1 নম্বর উপকারভোগী হলো ডক্টর ইউনূস, তার অন্তর্বর্তীকালীন সরকার। 2 নম্বর উপকারভোগী হলো প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার সহ এবং প্রশাসনের ডিসি এবং সচিব সহ বিভিন্ন আমলাদের, সেগুলো দখল করেছে কারা? একটা বলেছে, মাহমুদ আলম উপদেষ্টা বলেছে যে বিএনপি যদি 10টা চায়, জামাত এসে 4টা চায়। তার মানে এই জামাত সহ তারা যে প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সুবিধা ভোগ করছে, ক্ষমতায় না গিয়েও সেই সুবিধা তারা পাবে, তাদের সুবিধা পাওয়া অব্যাহত থাকবে। কারণ 1941 সালে মওদুদি যখন জামাতে ইসলাম প্রতিষ্ঠা করে, তার পরবর্তীকালে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ কোথাও জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারে নাই। কাজেই ক্ষমতায় না গিয়েও তারা যদি ক্ষমতার স্বাদ ভোগ করতে পারে, তাহলে নির্বাচন না হয় তো তাদের জন্য ভালো। কাজেই দ্বিতীয় উপকারভোগী হলো জামাতে ইসলাম। আর 3 নম্বরের উপকারভোগী সেটা হলো যে কিংস পার্টি বলে খ্যাত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনূসের আশীর্বাদ দিয়ে যে এনসিপি গড়ে উঠেছে, তারাও যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে। জাতিসংঘের বৈঠকেও যখন যায়, তখন তার সাথে বিএনপি, জামাত এবং এনসিপিকে সাথে করে নিয়ে যায়। এই ধরনের সুযোগ সুবিধা নির্বাচন হয়ে গেলে তো তাদের পাত্তা থাকবে না, সেই জন্য তারাও এটার উপকারভোগী, সুবিধাভোগী। কাজেই সে কারণে এই ধরনের একটা হট্টগোল, নৈরাজ্য সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, গণতন্ত্রের পথে উত্তরণে বাধা সৃষ্টি করা, এই সমস্ত অপশক্তিগুলোর কাজ। সে কারণে সেখান থেকে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই সমস্ত অপশক্তির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বিভিন্ন সময়ে ছিল। ছায়ানট, এই ছায়ানট সাংস্কৃতিক সংগঠনটা গড়ে উঠেছিল কখন? যখন 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়, সেই সময়ে ওই আইয়ুব খান এখানে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিল এই ভূখণ্ডে। তখন মানুষ জেগে উঠেছিল তার প্রতিবাদে, এবং তার প্রতিবাদেই এই ছায়ানট সংগঠন সেটা গড়ে উঠেছিল। এবং প্রতি বছর তারা ওই 1লা বৈশাখে বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি ঐতিহ্য, সেটাকে তুলে ধরতে চায়। সেইটা ওই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর পছন্দ না। আর অতিথি শিল্প গোষ্ঠী বাংলাদেশে এখানে একটা প্রগতিশীল রাজনীতি, বিপ্লবী রাজনীতি, তার পরিপূরক হিসাবে একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্যই অতিথি শিল্পী গোষ্ঠীর সেটা জন্ম হয়েছিল। সেই অতিথিকে আক্রান্ত করা সেই ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, সে কারণেই এটা চিহ্নিত শক্তি। নাম তাদের আমরা কেউ না বললেও তাদের
তাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধু, সাম্প্রদায়িক গোষ্ঠী মত সৃষ্টি করে তৌহিদি জনতা তারা ধর্ম অবমাননার যুগে সেই দীপু দাসের পরিবার অসহায়, তার বাবা একজন শ্রমিক দিনমজুর কুলিগিরি করে ওই তারাকান্দা বাজারে, সেখানে সে তার পরিবার একটা অসহায় কিভাবে চলবে, একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল দীপু দাস। সে কারণে তার পরিবারের যে দায়িত্ব আর্থিক যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ প্রদানের জন্য দাবি করছি। একই সাথে দীপু দাসের হত্যাকারী এবং যে গার্মেন্টস মালিক ওই দীপু দাসকে মবের হাতে তুলে দিল, সেই মালিককেও আইনের আওতায় বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যুক্ত বিভিন্ন শ্রমিক দলের নেতৃবৃন্দ তারা দীপু দাসের সেই বাড়ি পরিদর্শন করছে, তাদের সাথে সমবেদনা জানিয়েছে, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। আগামী 30শে ডিসেম্বর এই দেশে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ওই দীপু দাসের হত্যাকাণ্ডের বিচার, খুনিদেরকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জন্য দাবিতে ঢাকার পল্টন থেকে ওই ভালুকা অভিমুখে একটা রুট মার্চ সংগঠিত করবে। সেই রুট মার্চে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। একই সাথে এই সন্ত্রাস নৈরাজ্য বিরুদ্ধে যে আন্দোলন, গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে আমরা শেষ করছি। এখানে আমরা গত লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডে, ভালুকার হত্যাকাণ্ডে, ওসমান হাদি হত্যাকাণ্ডে, ভালুকার হত্যাকাণ্ডে, গার্মেন্টস শ্রমিক হত্যাকাণ্ডে দুনিয়ার মধ্যে